আসসালামু আলাইকুম সবাইকে। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা শিখব এসএসসি হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়। অধ্যায়টি হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা শিখব মুনাফা জাতীয় লেনদেন। এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম মূলধন জাতীয় লেনদেন। তো চলুন প্রিয় বন্ধুরা ক্লাসটি শুরু করি। মুনাফা জাতীয় লেনদেন চেনার আগে লেনদেন কি এটা আমাদের চিনতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য প্রতিটি ঘটনা যেগুলো ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারে সেগুলোকেই আমরা লেনদেন বলি। এখন এই লেনদেন দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে হলো মূলধন জাতীয় আর একটা হচ্ছে হলো মুনাফা জাতীয়। মূলধন জাতীয় লেনদেন দুইটা, একটা হচ্ছে হলো প্রাপ্তি আয় এবং ব্যয়, এবং মুনাফা জাতীয় লেনদেন যেটা আজকে আমাদের আলোচনার টপিক সেটা হচ্ছে হলো প্রাপ্তি অথবা আয়, ব্যয় অথবা প্রদান। ওকে প্রিয় বন্ধুরা, এখন এই মুনাফা জাতীয় লেনদেনটা চিহ্নিত করা কেন এত গুরুত্বপূর্ণ এটা আগে আমরা একটু জেনে নিই। আমরা সবাই জানি আপনাদের বইয়ের দশম অধ্যায়ে একটা অধ্যায় আছে, অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। ওই অধ্যায়ের একটি অংশ হচ্ছে বিশদ আয় বিবরণী। এর মাধ্যমে এই বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা একটা ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা বা ক্ষতি নির্ণয় করি। এখন এই মুনাফা বা ক্ষতি এটা আমরা কিভাবে নির্ণয় করি? বিশদ আয় বিবরণীতে মূলত আমরা করিটা কি? বিশদ আয় বিবরণীতে আমরা যে কাজটা করি সেটা হলো এই মুনাফা জাতীয় যে আয়গুলো আছে এটার থেকে মুনাফা জাতীয় যে ব্যয়গুলো আছে সেটাকে বিয়োগ করি। তাহলে আমি জিনিসটা আবার একটু বলি, মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয়গুলোকে আমরা বিয়োগ করি। বিয়োগ করলে আমাদের বের হয় কি? নিট লাভ বা ক্ষতি বের হয়। তো এটা বের করা খুবই গুরুত্বপূর্ণ, কেননা একটা ব্যবসায়ের মালিক তার ব্যবসায় থেকে যতটুকু মুনাফা হয়েছে শুধুমাত্র ততটুকুই গ্রহণ করতে পারবে, তার বেশি গ্রহণ করতে পারবে না, কারণ এটা হিসাব বিজ্ঞানের নীতির বাইরে চলে যাবে। একটা মালিক ব্যবসায় প্রতিষ্ঠানে কতটুকু প্রফিট হয়েছে এটা জানার পরেই তো সে সেখান থেকে লভ্যাংশ বা প্রফিটটা নিতে পারবে। তো এর জন্য কিন্তু মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা মুনাফা জাতীয় লেনদেন যদি আমরা চিহ্নিতকরণে ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের এই বিশদ আয় বিবরণীতে ভুল যাবে, আর বিশদ আয় বিবরণীতে ভুল গেলে আমাদের নিট লাভ বা ক্ষতি বের করাতেও আমাদের ভুল হয়ে যাবে, এবং এর ফলে পুরো ব্যবসাটাই কিন্তু একটা এক রকমের হিসাবের একটা ত্রুটি দেখা দেবে। তো এজন্য মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা। এখন আমরা একটু জেনে নেই যে কোন বৈশিষ্ট্যগুলো একটা লেনদেনের ভিতরে যদি থাকে আমরা ওই লেনদেনগুলোকে মুনাফা জাতীয় লেনদেন বলতে পারবো। এখানে আমরা লিখে রেখেছি তিনটা বৈশিষ্ট্য যদি কোনো লেনদেনের ভিতরে থাকে তাহলে চোখ বুঝে ওই লেনদেনগুলোকে আপনারা মুনাফা জাতীয় লেনদেন বলবেন। নাম্বার 1 আমরা লিখে রেখেছি স্বল্প মেয়াদি, এটা একটা বৈশিষ্ট্য। 2 নাম্বার নিয়মিত, 3 নাম্বার টাকার অঙ্কে ছোট। এই তিনটা বৈশিষ্ট্য যদি কোনো লেনদেনের ভিতর থাকে চোখ বুঝে সেই লেনদেনটা মুনাফা জাতীয় লেনদেন। এখন এখানে স্বল্প মেয়াদি বলতে যেটা বুঝাইছে সেটা হচ্ছে হলো 1 বছর। এই লেনদেনগুলোর সুবিধা 1 বছরের বেশি পাওয়া যাবে না, 1 বছরের ভেতরেই এর সুবিধা বা উপযোগটা শেষ হয়ে যাবে বা নিঃশেষিত হবে। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এরপরে নিয়মিত, এই লেনদেনগুলো বারবার সংঘটিত হয়। নিয়মিত অর্থ হচ্ছে হলো বারবার বারবার বা প্রতিনিয়ত এটা সংগঠিত হবে। এবং টাকার অঙ্কে ছোট কি? এর যে অ্যামাউন্টটা হবে এই লেনদেনগুলোর অ্যামাউন্টটা ছোট হবে, টাকার অঙ্কটা ছোট হবে। ওকে প্রিয় বন্ধুরা, তো এই তিনটা বৈশিষ্ট্য থাকলে সেটা হচ্ছে হলো মুনাফা জাতীয় লেনদেন। এবার প্রশ্ন হচ্ছে হলো এই মুনাফা জাতীয় আয় কোনগুলো, মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো, বা মুনাফা জাতীয় প্রাপ্তি কোনগুলো, বা মুনাফা জাতীয় প্রদান কোনগুলো। তো আমি এখানে একটু চারটা ভাগ করে রাখছি, আমি এখনই আপনাদের উদাহরণ সমেত বুঝাই দিব যে মুনাফা জাতীয় প্রাপ্তি কোনগুলো, প্রদান কোনগুলো, আয় কোনগুলো, ব্যয় কোনগুলো। তো প্রথমেই মুনাফা জাতীয় প্রাপ্তি বলতে আমরা বুঝবো যেগুলো, সেগুলো হচ্ছে হলো 1 নাম্বার আমরা যদি বলি সেটা হচ্ছে হলো পণ্য বিক্রয়। এরপর আমরা 2 নাম্বার বলতে পারি কমিশন
প্রাপ্তি। 3 নাম্বার বলতে পারি ভাড়া প্রাপ্তি। 4 নাম্বারে বলতে পারি সুদ প্রাপ্তি। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? এইখানে যে লেনদেনগুলো আমরা লিখেছি এই প্রতিটাই হচ্ছে হলো মুনাফা জাতীয় প্রাপ্তি। এখন প্রশ্ন হচ্ছে হলো মুনাফা জাতীয় প্রাপ্তি কিভাবে? আমরা যদি এই একটাই ধরি, ধরেন পণ্য বিক্রয়, তো পণ্য বিক্রয়ের ভিতরে কিন্তু এই 3টা বৈশিষ্ট্যই আসে। কেমন? পণ্য যদি আপনি বিক্রি করেন, যে টাকাটা আপনি পাচ্ছেন এই টাকাটা কিন্তু আপনি 1 বছরের ভিতরেই পাচ্ছেন এবং এর থেকে কিন্তু আপনি দীর্ঘমেয়াদী কোনো সুবিধা পাচ্ছেন না। আপনি জাস্ট পণ্য বিক্রি করতেছেন, টাকা পাচ্ছেন। সো এই টাকাটা কিন্তু আপনার ব্যবসায় ফিরে আসতেছে। সো এটার ফলে কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সুবিধা না। দ্বিতীয় নাম্বার যে বৈশিষ্ট্যটা আমরা লিখে রেখেছিলাম এবং এর পাশে আমি একটা ডাবল স্টার দিয়ে রাখবো, কারণ এই বৈশিষ্ট্যটা হচ্ছে হলো সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা কিন্তু এই মূলধন জাতীয় লেনদেন যখন আলোচনা করছিলাম তখনও কিন্তু এই বৈশিষ্ট্যগুলো ছিল, কিন্তু এটার বিপরীত ছিল। মূলধন জাতীয়তে প্রথম বৈশিষ্ট্য ছিল হচ্ছে হলো দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যাবে, মানে 1 বছরের বেশি সময় সুবিধা পাওয়া যাবে। 2 নম্বর বৈশিষ্ট্য ছিল ওটা ছিল অনিয়মিত এবং 3 নম্বর বৈশিষ্ট্য ছিল ওটা টাকার অঙ্কে বড়। তো ওই 3টা বৈশিষ্ট্যেরই কিন্তু বিপরীত হচ্ছে হলো মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য। সো এই পণ্য বিক্রয়ের ভিতর কিন্তু এই নিয়মিত বারবার এই জিনিসটা আসে। যেমন আপনার ধরেন একটা ব্যবসা আছে, আপনার ব্যবসায় কিন্তু আপনি প্রতিনিয়ত বারবার কিন্তু আপনি পণ্য বিক্রি করবেন সবসময়। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, মুদি দোকান থেকে যে কোনো বড় বড় শিল্প কলকারখানা যাই বলেন না কেন, সবাই কিন্তু সবসময় পণ্য বা সেবা কি করে? বিক্রি করে। তো এটা নিয়মিত একটা লেনদেন, তো এটা অবশ্যই মুনাফা জাতীয় লেনদেন। এরপরে যদি বলি টাকার অঙ্কে ছোট, ধরেন আমি ধরে নিলাম পণ্য বিক্রয় 10,000 টাকা, তো এটা একটা ছোট অ্যামাউন্ট, তো আমরা এটাকে বলতে পারি মুনাফা জাতীয় লেনদেন। এখন এটা মুনাফা জাতীয় প্রাপ্তি না প্রদান? তো আপনি যদি এই 3টার দিকে খেয়াল করেন যে পণ্য বিক্রি করলে টাকা যায় না আসে? টাকা আসে। সো এটা মুনাফা জাতীয় প্রাপ্তি। আপনি যদি বলেন কমিশন প্রাপ্তি, এটার ফলে মানে কি? আপনি কমিশন পেয়েছেন। ভাড়া প্রাপ্তি, ভাড়া পেয়েছেন। সুদ প্রাপ্তি মানে সুদ পেয়েছেন, আপনি ধরেন বিনিয়োগের সুদ পাইছেন আপনি। ক্লিয়ার? বা আপনি একটা প্রদত্ত ঋণের সুদ পাইছেন, আপনি কাউকে ঋণ দিয়েছিলেন, সে আপনাকে সুদ দিল। তাহলে এই প্রত্যেকটাই কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তি। এবার প্রিয় বন্ধুরা আমরা মুনাফা জাতীয় একটু প্রদানের দিকে যদি খেয়াল করি, তো 1 নাম্বার আমরা বলতে পারি বেতন প্রদান। 2 নাম্বার আমরা বললাম পণ্য ক্রয়। 3 নাম্বারে বললাম কমিশন প্রদান। 4 নাম্বারে আমরা বললাম সুদ প্রদান। এখন প্রিয় বন্ধুরা আমরা যদি এখানে একটু খেয়াল করি যে বেতন প্রদান, দেখেন বেতন প্রদান কেমন? আপনার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে অনেক কর্মচারী কাজ করেন, এখন তাদেরকে আপনার কি দিতে হবে? বেতন দিতে হবে। এখন বেতনটা সাধারণত কি মাসের শেষে যে আমরা প্রদান করি, তো প্রতি মাসেই কিন্তু আপনাকে বেতন দিতে হচ্ছে। আপনি যদি আপনার কর্মচারীকে 1 মাস বেতন দেন আর সামনে যদি বেতন না দেন, সে কি আর কাজ করবে? কাজ করবে না। তো এটা অবশ্যই মুনাফা জাতীয় লেনদেন। আমরা এই 3টা বৈশিষ্ট্যের আলোকে একটু দেখার চেষ্টা করি। প্রথম বৈশিষ্ট্য ছিল স্বল্প মেয়াদী, তো আপনি আপনার কর্মচারীকে বেতন দিলেন, সে আপনার কারবারে কাজ করে দিল। তো এই সুবিধাটা কিন্তু স্বল্প মেয়াদী সুবিধা। কেমন? আপনি তাকে বেতন দিচ্ছেন, সে কাজ করতেছে, বেতন দেওয়া বন্ধ করবেন, সে কিন্তু কাজ করাও বন্ধ করে দিবে। তো এটা একটা স্বল্প মেয়াদী ব্যাপার। এরপর হচ্ছে নিয়মিত। দেখেন কর্মচারী কিন্তু প্রতি মাসেই বেতন দিতে হচ্ছে, ধরেন প্রতি মাসের 1 তারিখে বা প্রতি মাসের 5 তারিখে কিন্তু তাকে কি প্রদান করতে হচ্ছে? আপনার বেতন প্রদান করতে হচ্ছে। সো এটা কিন্তু আপনার জন্য বা আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য একটা নিয়মিত ব্যয়। ক্লিয়ার? তো এবার আমরা যদি বলি টাকার অঙ্কে ছোট, ধরেন কর্মচারীকে বেতন দিয়েছেন 50,000 টাকা, তো এটা টাকার অ্যামাউন্টেও কি ছোট, তো টাকার অঙ্কেও ছোট থাকবে। তো এই ধরনের লেনদেনগুলোকে আমরা অবশ্যই বলবো মুনাফা জাতীয় প্রদান। এবার প্রশ্ন হচ্ছে হলো মুনাফা জাতীয় এটা প্রাপ্তি না প্রদান? আপনি এই প্রদানের ক্ষেত্রে যে জিনিসটা বুঝবেন, যেটার ফলে টাকা চলে যায়, আর প্রাপ্তির ফলে টাকা যেটার ফলে আসে। তো টাকা চলে যাচ্ছে, দেখেন কর্মচারীকে বেতন দিলে কিন্তু টাকা চলে যায়। পণ্য ক্রয় করলে কি হয়? আপনি পণ্য ক্রয় করছেন, এর ফলে টাকা কি চলে যাবে। পণ্য বিক্রি করলে টাকা আসে, যেমন এখানে পণ্য বিক্রয় করছিলেন, সেক্ষেত্রে আপনার টাকা আসছিল, কিন্তু এই পণ্যটা বিক্রি করার আগে আপনি তো পণ্য কোথার থেকে না কোথার থেকে কিনে আনছেন, তো যখন কিনছেন তখন কি টাকা চলে গেছিল। সো পণ্য ক্রয় করলে টাকা চলে যায়। কমিশন প্রদান করছেন, তার মানে কি টাকা চলে গেছে। এবার সুদ প্রদান করছেন, আগের বার সুদ প্রাপ্তি হয়েছিল, এবার সুদ কি প্রদান করলেন, সো সুদ প্রদান করলে কি হবে? টাকা
চলে যাবে। তো এইগুলোর ফলে টাকা চলে যাচ্ছে আর এগুলোর ফলে টাকা আসতেছে। তো যেহেতু এগুলোর ফলে টাকা চলে যাচ্ছে এবং এগুলোর ভিতরে যেহেতু মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য বিদ্যমান, সো এগুলা মুনাফা জাতীয় প্রদান। তো আশা করি প্রিয় বন্ধুরা আপনারা এই দুইটা জিনিস অনেক ভালো মতন বুঝতে পারছেন, মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রদান। এই এক্সাম্পলগুলো একটু মাথায় রাখবেন প্রিয় বন্ধুরা। এবার আপনাদের একটা প্যাচের জিনিস, যেটা আপনাদের প্যাচ লেগে যায় অনেক সময়, তো আমি প্যাচ লাগবে না, আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন মাথা ক্লিয়ার করে। এবং ইনশাল্লাহ এর পরবর্তীতে আমরা এই অধ্যায়ের যখন সৃজনশীল আলোচনা করে দিব তখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। তো সেই জিনিসটা কি, যে মুনাফা জাতীয় আয় আর ব্যয়। তো প্রিয় বন্ধুরা এখানে আমরা লিখে রেখেছি মুনাফা জাতীয় আয় আর ব্যয়। তো মুনাফা জাতীয় আয়টা আমি খুব সহজে আপনাদের বুঝাই দিই, সেটা কেমন? ধরেন এই যে মুনাফা জাতীয় প্রাপ্তির ভিতর যে কোনো একটা আমরা নিলাম, ধরেন ভাড়া প্রাপ্তি। ধরেন আপনি 2019 সালে ভাড়া প্রাপ্তি ধরে নিলাম 50,000 টাকা। ওকে, এর মধ্যে 2020 সালের অগ্রিম ভাড়া দেওয়া আছে, মানে এই 50,000 টাকার মধ্যে অগ্রিম দেওয়া আছে কত টাকা? ধরে নিলাম 10,000 টাকা। তো এই অগ্রিমটা যদি আমরা বিয়োগ করি, এই অগ্রিমটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে 50,000 থেকে 10,000 বিয়োগ করলে হয় কত? 40,000 টাকা। তো এই যে 40,000 টাকা, এই 40,000 টাকা হচ্ছে গেল আমাদের মুনাফা, সরি একটু বানানটা ভুল লিখে ফেলছি, মুনাফা জাতীয় আয়। এবং এই যে টাকাটা, এই যে 50,000, এটা হচ্ছে হলো প্রাপ্তি, মানে মুনাফা জাতীয়, আমি একটু সংক্ষেপে লিখলাম মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি মোট যে টাকাটা পাবেন সেই টাকাটা হচ্ছে হলো মুনাফা জাতীয় প্রাপ্তি। আর আমরা সবাই জানি ভাড়া প্রাপ্তি কি? মুনাফা জাতীয় একটা লেনদেন। এই যে ভাড়া প্রাপ্তি মুনাফা জাতীয় লেনদেন, কিন্তু মোট যে টাকাটা পাবো সেটা হচ্ছে হলো মুনাফা জাতীয় প্রাপ্তি। কিন্তু এই টাকার ভিতরে যে টাকাটা সামনের বছরের, সেই টাকাটা বাদ দিয়ে দিতে হবে। সেই টাকাটা বাদ দিয়ে এই বছরে, তাহলে এই বছর মানে কি 2019 সালের যে টাকাটা 40,000 টাকা থাকবে, ওইটা হচ্ছে হলো আপনার মুনাফা জাতীয় আয়। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? তাহলে এই লাইনটা যদি আমরা একটু পড়ি, এই লাইনটা আপনার বইয়ে লেখা আছে, মুনাফা জাতীয় প্রাপ্তির সবটুকু একটি নির্দিষ্ট সময়ে মুনাফা জাতীয় আয় হয় না। তার মানে কি দাঁড়ালো? এই যে মুনাফা জাতীয় প্রাপ্তি আপনি হয়েছে 50,000 টাকা, এটা সম্পূর্ণই কি আপনার মুনাফা জাতীয় আয়? না। এই জন্য কিন্তু বলছে মুনাফা জাতীয় আয় হয় না। মুনাফা জাতীয় প্রাপ্তির সবটুকুই একটি নির্দিষ্ট সময়ে মুনাফা জাতীয় আয় হয় না। তাহলে কতটুকু হয়? যতটুকু এই বছরের, এই বছর মানে কি 2019 সালে, যে সালে আপনি ভাড়াটা পাইছেন, ওই সালের যে টাকাটা, ওই সালের যে ন্যায্য টাকাটা, মানে অগ্রিমটা বাদ দিয়ে যে টাকাটা থাকে, ওইটাই হচ্ছে হলো মুনাফা জাতীয় আয়। তাহলে সম্পূর্ণ টাকাটা কিন্তু মুনাফা জাতীয় আয় না, সম্পূর্ণ টাকা হচ্ছে হলো মুনাফা জাতীয় প্রাপ্তি। ওকে প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের আমি খুব সহজে মুনাফা জাতীয় আয় জিনিসটা কি বুঝাতে পেরেছি। চলুন এরপরে আমরা মুনাফা জাতীয় প্রদানটা একটু বুঝে নেই। তো মুনাফা জাতীয় প্রদান, আমি এখান থেকে একটা এক্সাম্পল নিলাম, ধরে নিলাম বেতন প্রদান। বেতন প্রদান আমি ধরে নিলাম 1 লক্ষ টাকা। ওকে প্রিয় বন্ধুরা, এই 1 লক্ষ টাকার ভিতরে আমি ধরে নিলাম এই বেতনটা আপনি প্রদান করছেন, আমি ধরে নিচ্ছি এই বেতনটা আপনি প্রদান করছেন 2013 সালে। ওকে, এখন এই 2013 সালে আপনি বেতন প্রদান করছেন কর্মচারীকে 1 লক্ষ টাকা, কিন্তু এর ভিতরে এই 1 লক্ষ টাকার ভিতরে আমি ধরে নিলাম 20%। কত সালের? আমি 20% ধরে নিলাম 2012 সালের, মানে এর আগের বছরে। এবং এই 1 লক্ষের যদি আমি ধরে নিলাম 40% ধরে নিলাম 2014 সালের। ওকে প্রিয় বন্ধুরা, ব্যাপারটা কি দাঁড়ালো? যে আপনি মোট এই মাসে বেতন প্রদান করেছেন, এই বছর বেতন প্রদান করছেন 2013 সালে কত টাকা? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার ভিতরে, মানে এই 2 লক্ষ 13, মানে এই যে 2013 সালের যে টাকাটা 1 লক্ষ টাকা, এর ভিতরে
2012 সালের মানে যে সালে আপনি বেতনটা প্রদান করছেন তার আগের বছরের হচ্ছে কি হলো 20%। তাহলে আগের বছর মানে কি, এটা হচ্ছে, এটার মানে দাঁড়ালো কি, তাহলে এটার মানে হচ্ছে হলো বকেয়া। বকেয়া কিভাবে বুঝলাম, 13 সালের আগের সাল যেহেতু মানে পিছনের সাল, এর জন্য বকেয়া। আর সামনের সাল হলে কি, অগ্রিম। তাহলে 13 সালের পরে এখানে কত সাল, 14 সাল, তাহলে এটা কি, অগ্রিম। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে 2013 সালে আপনি 1 লক্ষ টাকা প্রদান করেছেন, কিন্তু এই 1 লক্ষ টাকার ভিতরে 2012 সালের আছে 20% এবং এই 1 লক্ষ টাকার ভিতরে 40% আছে 2014 সালের। ক্লিয়ার? তো এই দুটা বিয়োগ দিতে হবে। বিয়োগ দেওয়ার পরে যে টাকাটা বের হবে সেটা কি, আগে আমরা একটু বিয়োগ দিয়ে নিই। তো 1 লক্ষের যদি 20% করি তাহলে বের হয় হচ্ছে হলো 20,000 টাকা। আর 1 লক্ষের যদি 40% করি তাহলে বের হয় হচ্ছে হলো 40,000 টাকা। আপনি এবার যদি এই 1 লক্ষ থেকে এই দুইটা যদি বিয়োগ করেন, এই দুইটাকে যদি বিয়োগ করেন, তাহলে 1 লক্ষ থেকে যদি 60,000 টাকা বিয়োগ করেন তাহলে দাঁড়ায় কত, 40,000 টাকা। ওকে প্রিয় বন্ধুরা, তো এই যে 40,000 টাকা আপনার রয়েছে, এই 40,000 টাকা হচ্ছে হলো আপনার মুনাফা জাতীয় ব্যয়। ওকে, এবং এই যে 1 লক্ষ টাকা আপনি প্রদান করেছিলেন, এই 1 লক্ষ টাকা হচ্ছে হলো, এটা হচ্ছে গেল আপনার প্রদান, মুনাফা জাতীয় প্রদান। তার মানে ব্যাপারটা কেমন দাঁড়ালো, যে আপনি মোট যে টাকাটা প্রদান করেছেন 2013 সালে, এই সম্পূর্ণ টাকাটা হচ্ছে হলো মুনাফা জাতীয় প্রদান। এবং এর মধ্যে বিগত বছরের যে টাকাটা অন্তর্ভুক্ত আছে এবং আগামী বছরের যে টাকাটা অন্তর্ভুক্ত আছে, সেই দুটা বিয়োগ দেওয়ার পরে এই বছরের যে টাকাটুকু থাকবে, সে টাকাটুকু কত, 40,000 টাকা। সেই টাকাটা হচ্ছে হলো মুনাফা জাতীয় ব্যয়। এজন্য এই কথাটা আপনার বইয়ে লেখা আছে, আপনি আপনার মূল বই পড়লে পাবেন যে মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় প্রদানেরই একটা অংশ। তাহলে এই যে মুনাফা জাতীয় ব্যয় 40,000 টাকা, এই 40,000 টাকা কিন্তু এই 1 লক্ষ টাকারই একটি অংশ। ক্লিয়ার? তো এখানে 1 লক্ষ টাকা হচ্ছে হলো মুনাফা জাতীয় প্রদান এবং 40,000 টাকা হচ্ছে হলো মুনাফা জাতীয় ব্যয়। আশা করি প্রিয় বন্ধুরা আপনাদের আমি খুব সহজে এই মুনাফা জাতীয় ব্যয়টা সম্পর্কে মানে একদম একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি এই এক্সাম্পলগুলোর মাধ্যমে। এই এক্সাম্পলগুলো আপনি একটু খাতায় নোট করে রাখবেন। ওকে প্রিয় বন্ধুরা, এবং পরবর্তী ক্লাসে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এবং এই অধ্যায়ের যতগুলো সৃজনশীল আছে আমি চেষ্টা করব প্রতিটি সৃজনশীল আপনার হাতে ধরে ধরে আনসার করে দেওয়ার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন, সকলের মঙ্গল কামনা করি। এই প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে সবাই একটু সাবধানে থাকবেন, নিজের পরিবারকে একটু সুস্থ রাখার চেষ্টা করবেন, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন। সকলের মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।